আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ। বিচার হবে প্রতিটি হত্যার। অনির্বাচিত সরকার থাকলে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবেই মন্তব্য আমির খসরুর। ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন নিয়ে গড়িমসি বললেন আব্দুস সালাম। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে জমিতে কাজ করার সময় এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ। ব্যাখ্যা চেয়েছে বিজিবি। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 4 দিনের সরকারি সফর শেষে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেল 5টা 7 তাকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা এবং অন্যান্য উচ্চ পর্যায়ের পার্শ্ব ইভেন্টের সময় কমপক্ষে 47টি অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সফরে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। এর মধ্যে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে 4টি, মন্ত্রী পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে 4টি, জাতিসংঘ বা জাতীয় সংস্থার প্রধান ও শীর্ষ নির্বাহীদের সঙ্গে 10টি, সিইও বা উচ্চ পর্যায়ের ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে 10টি, ডব্লিউএফ আয়োজিত অনুষ্ঠানে 9টি গণমাধ্যমকে সাক্ষাৎকারও দিয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না। দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি কথা বলেন। মাহফুজ আলম বলেন, যদি আওয়ামী লীগ আবার ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে থাকবেন বলেও জানান তিনি। তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগের আমলে প্রতিটি হত্যার বিচার হবে। তাদের মধ্যকার নির্বাচন হবে। বাংলাদেশ বিরোধী আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে। গণতন্ত্রের বাইরে অন্য কোনো উদ্দেশ্য থাকলে ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি আরও বলেন, বাংলাদেশে সংস্কারের নায়ক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়ার অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা জিয়াবাদ আবিষ্কার করতে চায় তাদের উদ্দেশ্য ভালো না। রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেলে সমস্যা হয়। এবার জিয়াবাদ আপনারা কোনোদিন বলেছেন কেউ? আমি তো কোনোদিন জিয়াবাদ বলিনি। মানে এই আবিষ্কার কে করবে? যে বিএনপি যে জিনিসটা আবিষ্কার করতে পারে না, যারা বিএনপির বিরোধিতা করছে তারা জিয়াবাদ আবিষ্কার করে নেবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর একটি আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতায় আসবে বিএনপি, এজন্যই গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার।
আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি? তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আপনারা কেউ কি বিএনপিকে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি? নির্বাচন পিছিয়ে আবারও পরাজিত ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন আব্দুস সালাম। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় নিয়ে কাজ করুন, কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়। আজ দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াতে ইসলামী বা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি। এ সময় লুটপাট ও জমি দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে লন্ডন ক্লিনিকে 17 দিনের চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। স্বাস্থ্যে উন্নতি হওয়ায় শুক্রবার বাংলাদেশ সময় রাত 3:30টায় খালেদা জিয়াকে তারেক রহমান তার বাসায় নিয়ে যান। এর আগে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের তুলনায় এখন সুস্থ, তার শারীরিক অবস্থায় উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আরও কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন তিনি। লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে তার চিকিৎসা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর গুলিতে একজন আহত হয়েছেন। ভোরে জমিতে সেচ দিতে গেলে ওই কৃষক গুলিবিদ্ধ হন। পরে বেলা 11:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আহত হাবিল উদ্দিন লম্বাটোলা গ্রামের বিলাল উদ্দিনের ছেলে। তিনি জানান, ভোর 5টার দিকে গম খেতে পানি দিতে গেলে তার পিঠে গুলি করে BSF। এই ঘটনার প্রেক্ষিতে বিজিবি BSF কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক করেছে। এ সময় BSF-কে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রোগীটির পিঠের পিছন দিকে ডান পাশে একটি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। রোগীটি পুরোপুরি স্থিতিশীল কথা বলা যাবে না, তার শ্বাসকষ্ট রয়েছে। আমরা যেটা জানতে পারছি এটা একটি বুলেট ইনজুরি, গানশট ইনজুরি। আমরা প্রাথমিকভাবে রোগীটিকে সার্জারি 2 নম্বর ওয়ার্ডে ভর্তি করেছি। পরবর্তীতে অস্ত্রোপচার বা অন্যান্য চিকিৎসা হওয়ার পরে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানাতে পারব। জাতীয় প্রেস ক্লাবের সামনে জনপ্রতিনিধিদের জনসেবায় সম্পৃক্তকরণের দাবিতে সমাবেশ করেছে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ। জনপ্রতিনিধিদের জনসেবায় সম্পৃক্তকরণের দাবিতে সমাবেশে বিভিন্ন জেলার জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, যে আমলারা দিল্লির দাসত্ব করার জন্য বাংলাদেশকে বন্ধক দিয়েছিল তারা এখনও বহাল তবিয়তে রয়েছে। যে আমলারা 2018 রাতের নির্বাচন করবার মধ্য দিয়ে উমি চাঁদের মতো বাংলাদেশকে শত্রুর হাতে তুলে দিয়েছিল, যে আমলারা দিল্লির দাসত্ব করবার জন্য 2008 সালে বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক দিয়েছিল, যে আমলারা 2024-এর ফাইট নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, সেই দালাল মির্জাফরের বংশধর আমলারা এখনো রাজার হালতে সচিবালয় দাপড়ায় বেড়াচ্ছে। সারা দেশে জেঁকে বসেছে শীত, শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরের রেকর্ড করা হয়েছে 9.6 ডিগ্রি সেলসিয়াসে। এদিন পঞ্চগড়ে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের তথ্য মতে এই অঞ্চলে 2 দিন ধরে সূর্যের
মুখ দেখা যায়নি। দিনভর মেঘাচ্ছন্ন আকাশের সঙ্গে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে শীতের তীব্রতাও বেড়েছে। মাঘের এই তীব্র শীতের কারণে জনদুর্ভোগ বেড়েছে। রিকশা ভ্যানের চালক সহ খেটে খাওয়া মানুষের বেশি দুর্ভোগ দেখা দিয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিকরা। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। এবার প্রবাস সংবাদ। নির্বাচন ও কোভিড লকডাউনের গল্পে লেখা ফুলকুমারী প্যারিসে আবেগঘন প্রকাশনী অনুষ্ঠানে কাঁদলেন পিনাকি ভট্টাচার্য। শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পার্শ্ব হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ বই ফুলকুমারী। ফ্রান্সের প্যারিস থেকে সাইফুল ইসলামের বিস্তারিত রিপোর্টে জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। ফুলকুমারী বইটি পিনাকি ভট্টাচার্যের নির্বাসিত জীবনের ওপর ভিত্তি করে রচিত হয়েছে, যেখানে লেখক কোভিড মহামারীর কঠিন সময়ে নির্বাসিত জীবন এবং একটি ইঁদুরের সাথে কথোপকথনের কথা তুলে ধরেছেন উপন্যাসটিতে। বইয়ের লেখক পিনাকি ভট্টাচার্য তার বক্তব্যে বইয়ের কিছু অংশ শ্রোতাদের সামনে পড়ে শোনান। ওই সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। নিঃসঙ্গ রক্তের ধারা একরামের বুক থেকে গড়িয়ে পড়ে। সবুজ ঘাস আর উষ্ণ কালচের মৃত্তিকায় মিশে যায় একরামের রক্ত। প্লাবিত হাওয়ায় শোনা যায় একরামের আর্তচিৎকার। এমন সময় আকাশে অন্ধকার বিদীর্ণ করে সেই বসন্তের কালরাত্রিতে আর্তচিৎকার ভেসে আসে, আব্বু তুমি কান্না করতেছো যে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, কবি, সাহিত্যিক এবং মানবাধিকার কর্মীরা। ওনার শরণার্থী জীবনে নির্বাসন থাকাকালীন অবস্থায় একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে এই পুরো উপন্যাসের প্লট ডেভেলপ করেছেন। I didn't understand, but he was using very imaginative language, and I thought, wow, it is not often that you hear somebody with such a distinctive voice. আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনী সংস্থা পিকড বুকস। ফ্রান্সে বসবাসরত বাঙালিরা মনে করেন বাংলাদেশি লেখকরা বাংলাসহ বিভিন্ন ভাষায় বই লিখলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস সহ বাংলাদেশকে নিয়ে ইতিবাচক ধারণা পোষণ করবে সবাই। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। সৌদি আরবের রাজধানী রিয়াদের ইস্তাম্বুল আল মাশায়েল রোডে বাংলাদেশি দুই উদ্যোক্তা শাহিন খান ও শেবলি মাহমুদ ভিন্নধর্মী খাবারের পসরা সাজিয়েছেন। তরুণ উদ্যোক্তাদের এই আয়োজন দেখতে উপস্থিত হন বিশিষ্ট রাজনীতিবিদ শেখ রাকিব, বিশিষ্ট ব্যবসায়ী সুমন মিয়া ও সমাজসেবক আকসার আলম। এ সময় বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারত, পাকিস্তানের প্রবাসীরাও উপস্থিত ছিলেন। শাহিন খান ও শেবলি মাহমুদ বলেন, বাংলাদেশি খাবারের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি বিভিন্ন দেশের মুখরোচক খাবারের আয়োজন রাখা হয়েছে নতুন এই রেস্টুরেন্টে। এখানে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। বিদেশে রোড শো করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করা যায় না। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে হলে বিনিয়োগ ব্যবস্থাপনায় সুশাসনের মাধ্যমে সৎ, যোগ্য ও সক্ষম ব্যক্তিদের নিয়ন্ত্রক সংস্থার দায়িত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন আর্থিক খাত বিশ্লেষক মামুন রশিদ। আজ রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি এসব কথা বলেন। মামুন রশিদ বলেন, বিগত সরকারের সময় রোড শোর নামে আমলা ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশীর্বাদ পুষ্টরা বিদেশে আনন্দ ভ্রমণ করেছেন। অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থের অপচয় করা হয়েছে। এর সময় তিনি ঘুষ, দুর্নীতি বন্ধের পাশাপাশি ঋণ প্রাপ্তি সহজীকরণ, আমলাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রিতা পরিহার জরুরি বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বাংলাদেশের বাজারে সর্বপ্রথম এলজি ওলেড ইভু C4 সিরিজের টিভি বাজারজাত করল র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। রাজধানী বাংলা মোটরের র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড এই টিভির উদ্বোধন করে। কোম্পানির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ ব্রাঞ্চের ম্যানেজিং ডিরেক্টর জেরাল্ড চোন যৌথভাবে এর উদ্বোধন করেন। ক্রেতাদের নতুন সিরিজের প্রতি আকর্ষণের কথা চিন্তা করে র্যাঙ্কস ইলেকট্রনিক্স বরাবরই প্রিমিয়াম টিভি বাজারজাত করে আসছেন। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে সর্বপ্রথম এলজি ওলেড ইভু C4 সিরিজ বাজারজাত করল র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেড। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ। যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বললেন উপদেষ্টা মাহফুজ। বিচার হবে প্রতিটি হত্যার। অনির্বাচিত সরকার থাকলে জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত আসবেই মন্তব্য আমির খসরুর। ক্ষমতা হারানোর ভয়ে নির্বাচন নিয়ে গড়িমসি বললেন আব্দুস সালাম। প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় জামায়াত। লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান। এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জমিতে কাজ করার সময় এক বাংলাদেশিকে গুলি করল বিএসএফ, ব্যাখ্যা চেয়েছে বিজিবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।